সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সম্প্রতি মন্তব্য করেছেন, বাংলাদেশ ব্যাংকে এমন কিছু ঘটে গেছে যেটা প্রকাশ পেলে সারা দেশে নাশকতা হয়ে যাবে। কি এমন ঘটেছে বাংলাদেশ ব্যাংকে যেটা প্রকাশ পেলে নাশকতার আশঙ্কা করছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, সেটা আবার সারা দেশে। এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তার আগে কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলা দরকার। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানেন, বাংলাদেশের জনগণ একটা সর্বংসহা জাতিতে পরিণত হয়েছে। যে দেশে যখন তরমুজের দাম বেড়ে যায় তখন কেন বাড়লো, কেন এই সিন্ডিকেটকে কন্ট্রোল করতে পারছে না সরকার, কিংবা যখন জনগণ জেনেও যায় যে সিন্ডিকেটের পেছনে আসলে সরকারই আছে, তখন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ না করে তারা তরমুজ খাওয়া বন্ধ করে দেয়। একই কাজ হয় অন্য যে কোনো কিছুর দাম বেড়ে গেলে। যখন পেঁয়াজের দাম বেড়ে যায় তখন মানুষ বলে আমরা পেঁয়াজ খাওয়া ছেড়ে দিব, তারপর দেখবে একটা সময় পেঁয়াজের দাম কমে গেছে। কিন্তু এই পেঁয়াজের দাম বাড়লো কেন? কিন্তু আমরা সেটার প্রতিবাদ না জানিয়ে আমরা নিজেরা পেঁয়াজ খাওয়া বন্ধ করে দিই, তরমুজ খাওয়া বন্ধ করে দিই, মাংস খাওয়া বন্ধ করে দিই এবং এ ধরনের প্রতিবাদ করি। আমরা ফেসবুকে বিপ্লব করে ফেলি, কিন্তু আমরা রাস্তায় নামি না। আমরা সবসময় বলি বিরোধী দল কিছু করে না, বিরোধী দল ব্যর্থ, বিরোধী দল সরকারের পতন ঘটাতে পারছে না, স্বৈরাচার হটাতে পারছে না। কিন্তু আমরা নিজেরা রাস্তায় নামবো না। আমরা কখনো এটা চিন্তা করি না যে আচ্ছা, আমরা বিরোধী দলের যাদের বিরুদ্ধে এই অ্যালিগেশনগুলো আনছি তাদেরকে আমরা কত টাকা বেতন দিয়ে পালি, যে তাদের দায়িত্ব হচ্ছে স্বৈরাচারের হাত থেকে আমাকে মুক্ত করা। কত টাকা বেতন দিয়ে আমরা তাদেরকে রেখেছি? আমরা এটা চিন্তা করি না। এবং আমরা ফেসবুকে মাঝে মাঝে বিপ্লব ঘটে ফেলি, নানা ধরনের বিপ্লব আমরা করে ফেলি, কিন্তু আমরা রাস্তায় নেমে আসি না। দেবপ্রিয় ভট্টাচার্য অবশ্যই সেটা জানেন, কিন্তু তারপরও তিনি মনে করছেন যে বাংলাদেশ ব্যাংকে যেটা ঘটে গেছে সেটা যদি সামনে আসে তাহলে সারা দেশে নাশকতা হয়ে যাবে। অর্থাৎ এই সর্বংসহা জাতি তারাও রাস্তায় নেমে আসবে এবং প্রতিবাদ জানাবে এবং নাশকতা হয়ে যাবে সারা দেশে। খুবই সিরিয়াস অবশ্যই। এবং সাম্প্রতিক সময় বাংলাদেশ ব্যাংক যে কাজগুলো করেছে সেগুলো তো নিশ্চয়ই আমরা জানি, আমরা খোঁজ খবর অবশ্যই রাখি, কিন্তু হয়তো আমরা সবাই অতটা ডেপথে যাচ্ছি না। ভেতরে কি হচ্ছে সেটা হয়তো আমরা বোঝার চেষ্টা করছি না। হয়তো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সেটা বুঝতে পেরেছেন। আমি বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয় নিয়ে বেশ কয়েকটা ভিডিওতে কথা বলবো সামনের দিনগুলোতে। আজকে বলা যেতে পারে সেটার প্রথম পর্ব। আমি কখনোই আমার চ্যানেলের ভিডিওতে বলিনি আমার ভিডিও আপনারা দেখেন কিংবা আমাদের ভিডিওগুলো শেয়ার করেন। অবশ্যই কখনোই বলিনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন। আমি এখনো সাবস্ক্রাইব করতে বলছি না, কিন্তু এই অর্থনৈতিক বিপর্যয় নিয়ে আমি যে ভিডিওগুলো করব, আমি অনুরোধ করবো ভিডিওগুলো আপনারা দেখবেন এবং এই ভিডিওগুলো পারলে শেয়ার করবেন। প্রয়োজনে ডাউনলোড করে আপনাদের নিজস্ব কোনো চ্যানেল যদি থাকে কিংবা ফেসবুকে সেখানে আপলোড করতে পারেন, আমার কোনো আপত্তি নেই। কারণ আমার এই চ্যানেল কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে পরিচালিত হয় না। ফলে আপনারা ডাউনলোড করেও যদি নিজেদের মতো করে এটাকে কোথাও পোস্ট করেন তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু মানুষের কাছে পৌঁছানো দরকার। আমি চাই বাংলাদেশের মানুষ এই কথাগুলো জানুক, সেটা আমার ভিডিওর মাধ্যমে হোক কিংবা আপনারা নিজেরাও কথা বলতে পারেন। আমি আমার ভিডিওতে যে কথাগুলো বলবো আপনারা হয়তো তার থেকে আরো বেশিও জানবেন কোনো কোনো জায়গায়। সুতরাং আপনাদের সেই জানা এবং আমার এই ভিডিওতে যে কথাগুলো আমি বলবো সেগুলোকে মিলিয়ে প্রয়োজন আপনারা কথা বলেন। কারণ অনেক বড় একটা বিপর্যয় আমাদের দিকে ধেয়ে আসছে, অনেক বড় একটা বিপর্যয়। প্রধানমন্ত্রী এক এক সময় বিভিন্ন বিষয়ের উপরে আসলে এটার দায় চাপানোর চেষ্টা করেছেন। কখনো তিনি বলেছেন ইউক্রেন রাশিয়া যুদ্ধের কথা, তার আগে করোনার কথা বলতেন। এরপর তিনি বলেছেন মধ্যপ্রাচ্যে যে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যে সমস্যাটা হচ্ছে সেটা, এখন ইরানের সাথে যে সমস্যা হচ্ছে সেটার কথা বলছেন। মাঝখানে হুতির কথা তিনি সামনে নিয়ে এসেছিলেন এবং নতুন করে আবারও তিনি মধ্যপ্রাচ্য সমস্যায় কিভাবে বাংলাদেশে মূল্যস্ফীতি আরও বেড়ে যাবে, বাংলাদেশ কিভাবে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হতে পারে সেই কথাগুলো বলতে শুরু করেছেন। কিন্তু বিপর্যয়টা যে আসলে আওয়ামী লীগ সরকার গত 15 বছরে ঘটিয়ে ফেলেছে, এই ফ্যাক্টরগুলো যদি নাও আসতো, যদি করোনা না আসতো, যদি ইউক্রেনে যুদ্ধ না হতো, যদি ফিলিস্তিনে হামলা না করতো ইসরায়েল, কিংবা যদি মধ্যপ্রাচ্যে এখন যে অবস্থাটা চলছে সেটা নাও হতো, তারপরেও বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয় আজকের এই জায়গায় এসে পৌঁছাবে। সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য কি বলেছেন সেটা একটু দেখি এবং তারপর আমরা মূল আলোচনায় যাব। তিনি কেন এমনটা মনে করছেন এবং বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরে আসলে কি হতে পারে এবং সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংক কি কি সিদ্ধান্ত নিয়েছে সেগুলো একটু পর্যালোচনা করার। সমকাল একটা রিপোর্ট থেকে পড়ি। হেডলাইন: বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, এতদিন সেখানে তথ্যের নৈরাজ্য চলছিল, এখন অপঘাত ঘটছে। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তার মানে কি বার্তা দিচ্ছে? ওখানে এমন কিছু ঘটছে তা যদি জনসম্মুখে আসে তাহলে বড় ধরনের নাশকতা হয়ে যাবে। এই কারণে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বাংলাদেশ ব্যাংক থেকে এর আগে রিজার্ভ চুরি হয়েছে, কিন্তু তখনও সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তার মানে রিজার্ভ চুরির চেয়েও আরো বড় কিছু কি ঘটেছে বাংলাদেশ ব্যাংকে, যে কারণে এখন সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বা সাংবাদিকদের তথ্য দেওয়া হচ্ছে না, যাতে সাংবাদিকরা লিখতে না পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। হয়তোবা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তেমন কিছুরই ধারণা করছেন কিংবা হয়তো তিনি জানেন, এই কারণে তিনি প্রকাশ্যে এই কথাটা বলছেন।
সাম্প্রতিক সময় যেটা হয়েছে, বাংলাদেশ ব্যাংক কিছু সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংক মার্চ করার যে সিদ্ধান্ত সেটা সম্পর্কে নিশ্চয়ই আমরা জানি। আরেকটা সিদ্ধান্ত হচ্ছে সাম্প্রতিক সময়, সেটা হলো ঋণ খেলাপি একটা গোষ্ঠী বা একটা গ্রুপভুক্ত কোম্পানি, একটা গ্রুপে যদি 10টা কোম্পানি থাকে, তার মধ্যে যদি 5টা কোম্পানি ঋণ খেলাপি হয়, সেটা 100 কোটি টাকা হোক, 1000 কোটি টাকা হোক, তারপরেও ষষ্ঠ কোম্পানিটা ঋণ পাবে। এটা আগে ছিল না, নতুন করে এই প্রজ্ঞাপন তারা জারি করেছে। কারণ সরকারের অলিগার যে ব্যবসায়ী গ্রুপ আছে, যে ব্যবসায়ী গ্রুপগুলো আছে, প্রত্যেকেই তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে প্রতিষ্ঠান, এগুলো আসলে জাস্ট ঋণ করার জন্য করা অনেক প্রতিষ্ঠান আছে। আমরা দেখছি যখন ইসলামী ব্যাংকের টাকা কিভাবে সরানো হয়েছে, ন্যাশনাল ব্যাংকের টাকা কিভাবে সরানো হয়েছে, বেসিক ব্যাংকের টাকা কিভাবে সরানো হয়েছে, এই ব্যাংকগুলোকে কিভাবে ধ্বংস করা হয়েছে, সেগুলো রিপোর্টগুলো আমাদের সামনে আসলো। তখন আমরা দেখলাম শুধুমাত্র প্রতিষ্ঠিত কোম্পানি না, বেনামি কোম্পানি, যে কোম্পানির কোনো অফিস নাই, যে কোম্পানির কোনো একটা শিল্প কারখানা দেখানো হচ্ছে সেই কারখানায় নাই, এ ধরনের প্রতিষ্ঠানের নামেও ঋণ দেওয়া হয়েছে। ওই গ্রুপভুক্ত যে কোম্পানিটা এভাবে বেনামে ঋণ নিয়েছে, এবং তারা তো ঋণ নিয়েছে খেলাপি হবার জন্যই, সেই প্রতিষ্ঠানগুলোর, সেই গ্রুপের অন্য প্রতিষ্ঠান এখন ঋণ করতে পারবে। একটা গ্রুপের যদি 5টা প্রতিষ্ঠান থাকে এবং 5টাই যদি ঋণ খেলাপি হয়, সে প্রয়োজনে আরেকটা প্রতিষ্ঠান ফর্ম করে, একটা কোম্পানি ফর্ম করে, তারপরেও আবার সে ঋণ করতে পারবে। তার মানে ঋণ খেলাপিদের সুযোগ করে দেওয়ার জন্য, যেহেতু এখন সরকার অলিগার সবগুলো গ্রুপ, ব্যবসায়ী গ্রুপ ঋণ খেলাপি হয়ে গেছে, গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান ঋণ খেলাপি হয়ে গেছে, সুতরাং তারা নতুন করে আসলে ব্যাংকগুলোকে খেয়ে ফেলতে পারছে না। এই কারণে এই সুযোগটা তৈরি করা হয়েছে, যাতে নতুন করে তারা আবার ব্যাংক খেয়ে ফেলার সুযোগ পায়। পরিষ্কার হয়ে বোঝা যাচ্ছে বাংলাদেশ ব্যাংক যে প্রজ্ঞাপনগুলো করছে, যে নীতিমালাগুলো ঘোষণা করছে, ব্যাংক মার্চ করার যে নীতিমালাটা ঘোষণা করেছে তারা, সেখানেও পরিষ্কার যারা এই ব্যাংকগুলোকে ধ্বংস করেছে তারা যাতে নতুন করে আবার সুযোগ পায়, যারা ঋণ খেলাপি হয়েছে তাদেরকে যাতে আড়াল করা যায়, সেই কারণেই এই ব্যাংক মার্চ করা, ব্যাংক একত্রী করার যে প্রক্রিয়া, এটা বাংলাদেশ ব্যাংক শুরু করেছে। এটা নিয়ে আরেকদিন ডিটেইল কথা বলবো। সরকারই চাইছে তার অলিগারদের নতুন করে লুটের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। এই কারণে এখন নতুন নতুন প্রজ্ঞাপন তারা জারি করছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে, এবং এই প্রজ্ঞাপনগুলো যে তারা জারি করছে, সেখানে তারা বলছে তারা ব্যাংকগুলোকে বাঁচাতে চাইছে, তারা দেশের অর্থনীতিকে বাঁচাতে চাইছে, এই কারণে তারা এই প্রজ্ঞাপনগুলো জারি করছে। আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা, কয়েকদিন আগে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে এবং সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে এস আলমকে। এস আলমকে, যে অলরেডি 7টা ব্যাংক খেয়ে ফেলেছে, তাকে ন্যাশনাল ব্যাংক বাঁচানোর দায়িত্ব দেওয়া হয়েছে। এই জায়গাতে আমরা সরকারি ইন্টেনশনে পরিষ্কার যে সত্যিকার অর্থে ন্যাশনাল ব্যাংক শিকদার গ্রুপের হাতে ছিল, নিয়ন্ত্রণে ছিল 2009 সাল থেকে। তার আগ পর্যন্ত ব্যাংকটা খুবই ভালো ছিল, বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ মূলধনী ব্যাংক ছিল। তারপর যে ব্যাংকে 368 কোটি টাকা, 388 কোটি টাকা যে ব্যাংকের খেলাপি ঋণ ছিল, সেটা এই 12 বছরে 12,368 কোটি টাকা সেটা খেলাপি ঋণ হয়ে গেছে। 12,000 কোটি টাকাই বেড়ে গেছে এই 15 বছরে, এবং এর মধ্যে দিয়ে ব্যাংকটাকে পুরোপুরি ধ্বংস করেছে শিকদার গ্রুপ। এরপর শিকদার গ্রুপের হাত থেকে নিয়ে আপনি এটা আবার এস আলম গ্রুপের হাতে দিয়েছেন, যেটুকু আছে সেটাকে খেয়ে ফেলবার জন্য। কারণ আপনার কাছে যদি কিছু নাও থাকে, বাংলাদেশ ব্যাংক তো আপনাকে ধার করে করে, আপনি বাংলাদেশ ব্যাংক থেকে ধার করে করে আপনি চলতে পারবেন, যেভাবে এস আলম গ্রুপের অন্য ব্যাংকগুলো চলছে। এবং তারপরে তারা ঋণ কিন্তু দিচ্ছে। ঋণ দিচ্ছে কাদের, সেটা নিশ্চয়ই আমরা জানি। তারা নিজেরা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে। এই যে আমরা ন্যাশনাল ব্যাংকের কথা বলছিলাম, ন্যাশনাল ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হচ্ছে তার মধ্যে এস আলম গ্রুপের প্রতিষ্ঠানও আছে, তার মধ্যে বেক্সিমকোর প্রতিষ্ঠান আছে, সালমান এফ রহমান, বেক্সিমকোর বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা ঋণ নিয়েছে এবং ঋণ খেলাপি হয়েছে। এবং যতগুলো প্রতিষ্ঠান ঋণ খেলাপি হয়েছে, প্রত্যেকটাই সরকার বিভিন্ন অলিগার্ক, হয় তারা রাজনৈতিকভাবে প্রভাবশালী, আর না হলে ব্যবসায়িকভাবে প্রভাবশালী, সরকার সংশ্লিষ্ট। সুতরাং নতুন করে এখন আবার শিকদার গ্রুপের হাত থেকে নিয়ে এস আলম গ্রুপের হাতে দিয়ে দেওয়া হয়েছে, যাতে এস আলম গ্রুপ বাকিটা সাবার করতে পারে, এবং যতদিন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক টাকা দিয়ে দিয়ে ব্যাংকগুলোকে আসলে ধরে রাখে। তার মানে বাংলাদেশ ব্যাংক যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, এগুলো সবগুলোই আসলে পুরোপুরি ভাবে বাংলাদেশে যা আছে এখন অবশিষ্ট রিজার্ভ তো কিছুই নাই, $14 বিলিয়ন নিচে চলে এসছে। আর কতদিন আসলে এই রিজার্ভে চলবে সেটা নিয়েও প্রশ্ন আছে। ডলারের দাম 1 লাফে 7 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে, 117 টাকা হয়েছে কলিং পেগ পদ্ধতিতে। এবং এখন আমরা দেখলাম যে এই দামটা 117 টাকা যখন ঘোষণা করা হলো, তার একদিন পরেই কার্ব মার্কেটে ডলারের দাম এখন 125 টাকা। তার মানে সামনের দিন মতোই কলিং পেগ পদ্ধতি অনুযায়ী বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে গেলে আপনাকে 117 রাখলে হবে না, আপনাকে সামনে হয়তো এটাকে আবার 100 বাড়াতে হবে। হয়তো আপনি কয়েকদিন পরে আবার 125-এ চলে যাবেন, তখন আমরা দেখবো যে কার্ব মার্কেটে হয়তো এটার দাম 130-135 হয়ে গেছে। এতদিন মূল্যস্ফীতি যে জায়গায় ছিল, মূল্যস্ফীতি আরো বাড়বে স্বাভাবিকভাবেই, কারণ ডলারের দাম বেড়েছে, টাকার মূল্যমান কমে যাচ্ছে। যেই ডলারের দাম ছিল 85 টাকা, সেটা এখন সরকার ঘোষিত, কেন্দ্রীয় ব্যাংক ঘোষিত দামই হচ্ছে 117 টাকা।
এবং আপনি খোলা বাজারে এটা পাচ্ছেন 125 টাকায়। তার মানে দাম বেড়েছে কত? 40 টাকা। 85 টাকার ডলারে 40 টাকা দাম বেড়ে গেছে, প্রায় 50% বেড়ে গেছে। অর্থাৎ ডলারের দাম বেড়েছে কিনা আমরা সেটা দেখি, কিন্তু সত্যিকার অর্থে যেটা হচ্ছে সেটা হচ্ছে টাকার মূল্যমান কমছে, টাকার মূল্যমান 50% কমে গেছে ঠিক গত কয়েক বছরের ব্যবধানে। এবং সামনের দিনগুলোতে কি অপেক্ষা করছে সেটা আমরা নিশ্চয়ই বুঝতেই পারছি। ফলে বাংলাদেশ ব্যাংকের ভেতরে এমন কিছু অবশ্যই আছে যেটা আসলে তারা গোপন করতে চাইছে। এবং কয়েকদিন আগে সাংবাদিকরা সংবাদ সম্মেলন বয়কট করেছিল, যেদিন এই কলিং ট্রেড পদ্ধতিতে অর্থাৎ 7 টাকা ডলার দাম বাড়ানো হলো, রেপো রেট বাড়ানো হলো, ব্যাংকের সুদ হার নির্ধারণটা বাজার উপর ছেড়ে দেওয়া হলো, সেই সংবাদ সম্মেলনটা সাংবাদিকরা ব্যবহার করছে, তারা বয়কট করেছে। কিন্তু তারপরও কিন্তু আগের সিদ্ধান্ত থেকে অর্থাৎ সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞাটা কেন্দ্রীয় ব্যাংক তুলে নেয়। তার মানে এমন কিছুই আসলে ঘটেছে যেটা যদি সামনে আসে প্রকাশ